প্রধান সচিব বিলের শিরোনাম পাঠ করবেন। Sir, a bill to amend the West Bengal backward classes within brackets other than scheduled castes and scheduled tribes, reservation of vacancies in services and posts, bracket close, Act 2012. অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী দপ্তরের মাননীয় মন্ত্রী এখন বিলটি বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন করবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমার নিবেদন দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 2026 বিল নম্বর 11 বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আমি মাননীয় সদস্য শ্রী অরিজিৎ বক্সিকে বলবার জন্য অনুরোধ করছি এ বিষয়ে। সময় 13 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এই মহতী সদনে আপনার অনুমতি সাপেক্ষে আমি প্রথমবার বক্তব্য রাখছি। সম্মানীয় সদনকে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে বিল নিয়ে আজকে আমরা আলোচনা করছি, it is to amend the West Bengal backward classes other than scheduled castes and scheduled tribes, reservation of vacancies in services and posts, Act 2012. এই আলোচনায় সময় মাত্র 13 মিনিট, কিন্তু এটা 14 বছরে একটা যুদ্ধের ইতিহাস। আমি যদি প্রথমেই বলি যে it is a classic example of intellectual dishonesty, অর্থাৎ বুদ্ধিজীবী সুলভ মিথ্যাচারে এটা একটা দুর্দান্ত উদাহরণ হতে পারে আইন জগতের এবং সংসদের সামনে। ইট ইজ অলসো অ্যান এক্সেপশনাল এক্সাম্পল অফ ইনস্টিটিউশনাল কারাপশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও এটা একটা খুব কালো অধ্যায়, যার বিরুদ্ধে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী লড়াই ঘোষণা করেছেন। আমি প্রথমেই খুব ছোট করে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেদের আইডেন্টিফাই করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছিল কাকা কেলকার কমিশনের মাধ্যমে, যারা রিপোর্ট সাবমিট করেছিল 31শে ডিসেম্বর 1980-তে, যে রিপোর্টটা রিজেক্টেড হয়েছিল। তারপরে এসেছিল মন্ডল কমিশন, যে কমিশন সোশ্যাল, এডুকেশনাল এবং ইকোনমিক ফ্যাক্টরগুলোকে কনসিডার করে স্টিল কাস্টকে একটা কি পয়েন্ট হিসাবে রেখে সোশ্যালি ব্যাকওয়ার্ডনেসকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া এবং পরামর্শ দিয়েছিল, এবং 27% রিজার্ভেশন সাজেস্ট করেছিল, এবং পরবর্তী সময় এই 27% থেকে মডিফাই করে 10% রিজার্ভেশন প্রপোজ করা হয়েছিল এই মন্ডল কমিশনের মাধ্যমে। এরপরে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আসে অনারেবল সুপ্রিম কোর্টের, ইন্দ্র সোহানি অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এর সাইটেশন আমরা পাবো 1992 সাপ্লিমেন্টারি ভলিউম 3 এসসিসি পেজ 847। এখান থেকে এই জাজমেন্টের মাধ্যমে অনারেবল সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যে এই ব্যাকওয়ার্ডনেস আইডেন্টিফাই করার জন্য ট্রাইব্যুনাল অথবা কমিশন গঠন করার কথা নির্দেশ দেন। এই নির্দেশ অনুসারে 1993 সালে পশ্চিমবঙ্গেও এই কমিশন গঠিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই হিসাবে চিহ্নিত হয়, এবং নোটিফিকেশন ডেটেড মার্চ 3, 1993। এই কমিশন, মাননীয় অধ্যক্ষ মহোদয় শুনলে হয়তো আশ্চর্য হবেন, 1993-তে গঠিত হবার পরে 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, অর্থাৎ 15 বছরে
ছেষট্টিটি কমিউনিটিকে আইডেন্টিফাই করা যায় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলমানদের, আমি স্পেসিফিক্যালি বলছি মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2010-এর মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেলে। অর্থাৎ আপনি যদি গণনা করেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। এই যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হলো, ভাবতে অবাক লাগে কোন জাদু বলে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনার পরে কমিশন এই টোটাল পূর্বে 66টা এবং পরে 42টা টোটাল 108টা কমিউনিটি ঘোষণা হবার পরে সম্পূর্ণভাবে পদ্ধতিকে উপেক্ষা করে এদেরকে ওবিসি কমিউনিটির মর্যাদা দেয়। এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই যে টোটালি 108টি কমিউনিটির মধ্যে যে 56টি কমিউনিটি এবং এই 108টি কমিউনিটিকে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে ভাগ করা হয়। ওবিসি এ হিসাবে আইডেন্টিফাই করা হয় মোর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যামং দ্য ব্যাকওয়ার্ড, অর্থাৎ তারা নাকি বেশি পিছিয়ে পড়া, এবং বি হচ্ছে সিম্পলি ব্যাকওয়ার্ড। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী, এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি, এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয়, এর সাথে আমি আরো একটি বিষয় উত্থাপন করতে চাই। একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এবি ক্লাসিফিকেশন করেছিল সরকার। অধ্যক্ষ মহোদয়, আপনাকে জানাই এই ওবিসি এবং বি ক্লাসিফিকেশনের সংখ্যাটা শুনলে সদন হয়তো অবাক হবে। 1,72,00,000 মানুষকে এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছিল যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সামান্য সময়ের মধ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কত সংখ্যক কর্মী নিয়ে এই ক্লাসিফিকেশনের কাজ হয়েছিল তার সদুত্তর তৎকালীন সরকার বা তার পরবর্তী সরকারও দিতে পারেনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই, যখন আমাদের পূর্ববর্তী সরকার আদালতে হলফনামা দেয় এই সংক্রান্ত মামলায়, তাতে দেখা যায় যে তারা বলছে যে এই সংক্রান্ত যে আইডেন্টিফিকেশনের প্রসেস, ওবিসি কমিউনিটি আইডেন্টিফিকেশনের প্রসেস, এই প্রসেস কমিশনকে বাইপাস করে কাদের উপর ন্যস্ত করা হয়েছিল?
দুটো সংগঠনের নাম উঠে আসে। সদন হয়তো আশ্চর্য হবে শুনলে, দায়িত্ব নষ্ট করা হয়েছিল ওয়েব কুটা এবং এবিটি এর উপর, যাদের এই ধরনের কাজ করার কোনো রকম সেট আপ, ইনফ্রাস্ট্রাকচার বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না। অর্থাৎ সর্বতোভাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সম্পূর্ণ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক শোষণ করে মুসলিম ভোট ব্যাংককে কনসলিডেট করে কোনো বিশেষভাবে কোনো একটি বিশেষ দলের সপক্ষে নিয়ে আসা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2010-এর নির্বাচনের পরে 2011-য় যখন সরকার পরিবর্তন হলো, দুটি মামলা হাইকোর্টে পেন্ডিং থাকাকালীন, আমি নাম্বার দুটি বলছি, WPO 60 অফ 2011 এবং WPO 587 2012, এই দুটি মামলা আদালতে বিচারাধীন থাকাকালীন যে অ্যাক্টটির আজকে সংশোধনী আমরা প্রপোজ করেছি, সেই অ্যাক্টটি মার্চ 25, 2013-তে পূর্বতন রাজ্য সরকার এই সদনে ইন্ট্রোডিউস করে এবং